দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেট নম্বর 3, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই ভিডিওতে আসলে এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া 3 নম্বর প্রস্তুতি হিসেবে আমরা দেখব। কিন্তু ভিডিওর শুরুতে তোমাদের বলবো, আসলে ইংরেজিতে 100-তে 100, 99, 98 এরকম করে নম্বর পাওয়া যায় তোমরা যদি ভালোভাবে পড়ালেখা করো। যেমন মাধ্যমিকে প্রথম হওয়া দেখতে পাচ্ছ, 2025-24 সনের মাধ্যমিকে প্রথম হয়েছে। তাই এর কিছু কথা আমি তোমাদের শোনাবো, আসলে কোনভাবে পড়ালেখা করে কত নম্বর পেয়েছে, তাহলে তোমরা ক্লিয়ার একটা আইডিয়া পাবে যেভাবে আমরাও পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পারবো। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো সকাল 9টায়। যাই হোক, কথা এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আদ্রিত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার? এবিপি আনন্দিকা অদ্রিত সরকার বলেন, পরীক্ষা ভালো করব এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথম থাকবো, তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাধা ধরার সময় রুটিন ছিল না, তবে প্রতিদিনই পড়েছি যতটুকু ইচ্ছে করতো। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা, দিদি, শিক্ষকরা সব সময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়ে পড়াশোনা করব আগামী দিনে। গান, সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদ্রিতা জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা তারা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরে প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। তো তোমাদেরও আমি বলবো, আসলে নিজের ইচ্ছে যদি না থাকে তাহলে কেউই তোমাকে জোর করে ভালো রেজাল্ট করাতে পারবে না। এরকম করে 2024 সনে যে ফার্স্ট হয়েছে, আমাদের আগে ছিল 2025, এরপরে 2024 চন্দ্রচূড় যে রেজাল্ট আমরা দেখব। সে কিন্তু 3 সাবজেক্টে 100-তে 100 পেয়েছে। মোট প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 693। ইংরেজিতে সে 99 পেয়েছে। এগুলি আসলে বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা ইংরাজি অনেকে ভয় পাও, আবার ইংরেজিতে কিন্তু 100-তে 100 পাওয়া সম্ভব। 2023 সালে দেবদত্তার মাঝি দেখো 100-তে ইংরেজিতে 100, দ্বিতীয় ভাষা ইংরেজি 100-তে 100ই পেয়েছে। কাজে তোমরাও যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরাও পারবে। যাই হোক, আমি করবো না, বেশি দীর্ঘায়িত করবো না। বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকের প্রশ্নটা হচ্ছে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে আমি এবার এটা কম্পোজ করে তোমাদের দিয়েছি। আলিপুরদুয়ার এমজি উইলিয়াম হাই স্কুল। এখানে টোটাল প্যাসেজ একটা আছে, সিন একটা, কবিতা একটা, আনসিন, এরকম করে টোটাল প্রশ্ন এ পর্যন্ত আছে। আমি সমস্ত প্রশ্ন এক এক করে বিশ্লেষণ করে দেখাবো। তার আগে প্রশ্নটা একটু বড় করে দেখাই। এই হচ্ছে তোমার সিন প্যাসেজ, যেটা ব্যাক ইন দিল্লি আই ফেল্ট দ্যাট, অর্থাৎ তোমাদের লেসন 2 নম্বর থেকে নেওয়া। তাহলে এরকম করে প্রশ্ন এখানে, এই সম্পূর্ণ প্রশ্নটা আমি এক এক করে বড় করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তো এই হচ্ছে তোমার টোটাল। এই সেকশন বিতে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং লাস্টে যেটা হচ্ছে রাইটিং পার্ট, সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। যাই হোক, আমরা সরাসরি কোশ্চেন সলভে যাব। আলিপুরদুয়ার যে স্কুল, এই হচ্ছে তোমার প্যাসেজ। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক গান্ধীজি gone to prison at his call or made any sacrifice for my country. আমি তোমাদের প্রতিটি প্যাসেজই লাইন বাই লাইন দেখাবো, যাতে আসলে প্যাসেজটি ভালো করে বুঝলেই তোমরা কিন্তু খুব ভালো অ্যান্সার করতে পারে। দ্য ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে এসে আমি নিজেকে খুব অসহায়, দিশেহারা মনে করেছিলাম। তারপর, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি গান টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমি সরাসরি গান্ধীজির সঙ্গে চলিনি, তার ডাকে কারাগারে যাইনি, বা দেশের জন্য কোনো ত্যাগও করিনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং, এইগুলি কথা হচ্ছে কি রাইটারের কথা। পিপল লাইক মি হ্যাড বিন মার্সলি আউন লুকার্স, আমার বোনেরা, আমি এবং আমার মতো অন্যান্য তরুণরা কেবল দর্শক হিসেবে ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তবুও আমি নিজেকে দিশাহীন মনে করেছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমার মনে হচ্ছিল আমি যেন এক সুরক্ষিত জাদুর বৃত্তের মধ্যেই
বড় হয়েছি। উইথ বাবুস পাসিং আই ফেল দি ম্যাজিক সার্কেল হ্যাড ভেনিস্ট লিভিং মি আনপ্রোটেক্টেড। বাপুজির মৃত্যুর পর আমার মনে হলো যে সেই জাদুর বৃত্তটি ভেঙে গেছে এবং আমি এখন অসুরক্ষিত। উইথ অ্যান এফোর্ট আই রাউস্ড মাইসেলফ, অনেক কষ্টে আমি নিজেকে সামলে নিলাম। আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, আমি নিজেকে প্রশ্ন করলাম বাপুজি কি তবে বৃথায় জীবন কাটালেন এবং প্রাণ দিলেন? হাউ কুড আই সো ইজিলি লস কোর্স হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি আর নেই বলে আমি কিভাবে এত সহজে সাহস করতে পারি? মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার নৈতিক মূল্যবোধ এত দুর্বল ছিল না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফগ বাট ফর বাপু, বাপুজি না থাকলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হিসেবেই থেকে যেত। হি বট দেম আউট অফ ডিফারেন্স অ্যান্ড অ্যাকুনেট দেম টু ওয়ান আনাদার সাফারিং, তিনি মানুষকে উদাসীন থেকে বের করে এনে একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন করছেন। হোয়াট ইফ আই নাও বাপু ইজ গান, এখন যদি বাপুজি চলে গেছেন তাতে কি? উই আর স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা তখনও ছিলাম তরুণ শক্তিশালী এবং গর্বের সঙ্গে তার আদর্শ বহন করার জন্য প্রস্তুত। এরপরে আমরা এখন কোশ্চেন আনসার দেখবো। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ, এমসিকিউ, আমি একটু ডিটেলসে দেবো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ইট মিনস দ্যাট অথর ফেল্ট অপশন, কোন অপশন হবে এখানে? অপশন সি হবে, অর্থাৎ কনফিউজ অ্যান্ড ডিরেকশনলেস, অর্থাৎ সমুদ্রের মধ্যে আটকে পড়া। তাহলে এটা না, 1 নম্বর না, 2 নম্বর না, আসলে আমাদের উত্তর হবে 3 নম্বর, বিভ্রান্ত দিশেহারা ছিলাম। ঠিক আছে, তাহলে এক হয়ে গেল। এর পরের যে এমসিকিউ, ন্যারেটর ভ্যালুস ওয়ার নট সো উইক, এটা উইক হবে। তারপরের কারণ উইক হবে কেন, আমরা যদি একটু দেখি, স্ট্রং, স্ট্রং মানে শক্ত, এখানে বলা হয়েছে উইক নয়, স্ট্রং বলা হয়নি। যাই হোক, এরপরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তাই কমপ্লিটিং আমরা দেখতে পাচ্ছি দি অথর ফেল্ট ম্যাজিক সার্কেল, কারেক্ট কমপ্লিট উত্তর হবে কি? হ্যাড ভেনিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, কারণ এই লাইনটা এখানে আছে। আই ফেল দি ম্যাজিক সার্কেল হ্যাড ভেনিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, লেখকের মনে হয়েছিল যে সেই জাদুর বৃত্তটি ভেঙে গেছে এবং তিনি অস্বীকৃত হয়ে পড়েছেন। এরপর 2 নম্বর, ড্যাশ হ্যাড বিন মেরিলি অন লুকার্স মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, কারণ লাইনটা যদি দেখি, মাই সিস্টার অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেরিলি অন লুকার্স, ঠিক আছে, আমার বোনেরা, আমি এবং আমার মতো অন্যান্য তরুণরা কেবল দর্শক ছিলাম। ঠিক আছে, এরপরে সি নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, এটা হোয়াট ওয়াজ বাপুস কন্ট্রিবিউশন টু মিলিয়নস অফ পিপল? বাপুস ব্রট মিলিয়নস অফ পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান আনাদার সাফারিং। হি, এটা কোন লাইন থেকে নেওয়া? হি বট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান আনাদার সাফারিং, অর্থাৎ উদাসীন থেকে মানুষকে বের করে এনেছিলেন, মানুষকে একে অপরের দুঃখ কষ্ট সম্পর্কে সচেতন করেছিলেন। যাই হোক, এরপরে আমরা চলে যাব তোমার কবিতা একটু ভালো করে দেখব। কবিতা কি বলেছে? দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল, কবিতার নাম আমরা আগে দিয়ে দিয়েছি কিন্তু পরীক্ষা হলে। দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল হ্যাড কোয়ারেল অ্যান্ড আয়রন ফর্ম কল দি লেটার লিটল ব্রিক, আমরা যদি একটু বাংলা মানে দেখি, এটা রাফ ওয়াল্ডো এমারসন লিখেছে। দি মাউন্টেন অ্যান্ড দি স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে একটি ঝগড়া হয়েছিল। এখানে পাহাড় মানে বড় শক্তিশালী, কাঠবিড়ালি মানে ছোট প্রাণী, কবি আকার ও শক্তির পার্থক্য বোঝাইতে এসেছেন। অ্যান্ড দি ফর্মার কল দি লেটার লিটল ব্রিক, পাহাড় কাঠবিড়ালিকে ছোট্ট বা দাম্ভিক বা অভদ্র বলে অপমান করলো। এখানে ফর্মার মানে পাহাড়, লেটার মানে কাঠবিড়ালি, ব্রিক মানে নৈতিক দম্ভ দেখানো ব্যক্তি। এরপর বান রিপ্লাইড, বাল মানে কাঠবিড়ালি, বোন যেটা জবাব দিল। বোন হলো কাঠবিড়ালির নাম, এখানে আত্মসম্মান। উই আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। কাঠবিড়ালি পাহাড়ের বড়ত্ব অস্বীকার করছে না, কিন্তু তুলনা শুরু করেছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু পৃথিবীতে নানা ধরনের জিনিস ও পরিস্থিতি আছে, পৃথিবী শুধু বড় জিনিস দিয়ে গঠিত নয়, বৈচিত্র্যের কথা বলা হয়েছে। লাইন 6, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুই একসাথে গ্রহণ করতে হয়, ছোট বড় সবাই গুরুত্বপূর্ণ, একা কেউ সম্পূর্ণ নয়। এবার লাইন, টু মেক আপ এ ইয়ার, একটি বছর গঠনের জন্য, বছরের প্রতিটি দিন দিন যেমন দরকার তেমনি সমাজে সবাই দরকার। অ্যান্ড এ স্ফিয়ার, বাংলা অর্থ বলতে একটি সম্পূর্ণ পৃথিবী তৈরি করতে, স্ফিয়ার মানে পৃথিবী, ছোট বড় সব মিলেই পৃথিবী।
অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। আমি একটু বিশ্লেষণ করে তোমাদের বলছি, আমি মনে করি এতে কোনো লজ্জার বিষয় নেই, ছোট হওয়ার লজ্জার নয়, নিজের অবস্থানকে সম্মান করা উচিত। লাইন 10, টু অকুপাই মাই প্লেস, নিজের জায়গা অবস্থান করতে, কাঠবিড়ালি নিজের ভূমিকা নিয়ে গর্বিত, আত্মসম্মান ও আত্মবিশ্বাসের শিক্ষা। এরপর আমরা প্রশ্নের উত্তর যাব। প্রশ্নে টিক দি কারেক্ট অল্টারনেটিভ। এ কোয়ারেল, হ্যাঁ, ওয়াজ হেল বিটুইন মাউন্টেন অ্যান্ড এ স্কোয়ারেল, অর্থাৎ এটা দুটোর মধ্যে 3 নম্বর উত্তর। হ্যাঁ, বিয়ার তো এখানে নাই, হর্স এবং যাই হোক। পরের প্রশ্ন কি বলছে, দি ওয়ার্ল্ড প্রিক মিন্স, দি ওয়ার্ল্ড প্রিক মিন্স হচ্ছে মোরালিস্ট, প্রিক মানে নীতির বড়া করা বা আত্মদাম্ভিক ব্যক্তি যেটা আর কি। এরপরের প্রশ্ন বি অ্যান্সার, হু কল দি স্কোয়ার এ লিটল প্রিক, দি মাউন্টেন কল দি স্কোয়ার এ লিটল প্রিক অ্যান্ড দি ফর্মার কল দি লিটার, হ্যাঁ, লিটল প্রিক। এখানে এই লাইন থেকেই নেওয়া হয়েছে, অর্থাৎ ফর্মার হচ্ছে পাহাড়, লেটার হচ্ছে কাঠবিড়ালি। হ্যাঁ, তা পাহাড় কাঠবিড়ালিকে লিটল প্রিক বলে ডাকছিল। রাইট ডাউন দি নেম অফ দি পোয়েট রাপ। তোমরা তোমাদের বলবো প্রতিটা কবিতার বাংলা মানে মানে এই কবির নাম ভালো করে মুখস্থ। রাপ ওয়াল্ডো এমারসন, কবির নাম হলো রাল্ফ ওয়াল্ডো এমারসন। এরপর আমরা চলে যাবো আনসিন প্যাসেজ, যেটা অরিজিনাল প্যাসেজ হচ্ছে এটার এখন বাংলা, যেমন অফ অল দি অ্যামুজমেন্ট হুইচ ক্যান পসিবলি বি ইমেজিনড ফর এ হার্ড ওয়ার্কিং ম্যান। তাহলে আমরা হার্ড ওয়ার্কিং ম্যান আফটার হিজ ডে toil, there is nothing like reading an entertaining book. কঠোর পরিশ্রমী একজন মানুষের জন্য সারাদিনের পরিশ্রমের পর যত ধরনের আনন্দের কথা ভাবা যায়, তার মধ্যে একটি আকর্ষণীয় বই পড়ার মতো আনন্দ আর কিছু নেই। ইট রিকোয়ার্স নো বডিলি এক্সারশন অফ হুইচ হি হ্যাজ হ্যাড অ্যানাফ। বই পড়তে কোনো শারীরিক পরিশ্রমের দরকার হয় না, আর সারাদিন কাজ করে সে এমনিতেই যথেষ্ট ক্লান্ত থাকে। ইট ট্রান্সপোর্ট হিম টু lovelier and more interesting scenes, and while he enjoy this he may forget the evils of the present moment. বই পড়া তাকে আরও সুন্দর আকর্ষণীয় জগতে নিয়ে যায় এবং সেগুলি উপভোগ করতে করতে সে বর্তমান সময়ের দুঃখ কষ্ট ভুলে যেতে পারে। টু বি ব্রুটালি ফ্রাঙ্ক, ইট accompanies him to his day's work and gives him something to ponder over during the drug day of his everyday occupation. একেবারে সোজা কথা বলতে গেলে বই পড়া তার দৈনন্দিন কাজের সঙ্গী হয়ে থাকে এবং একঘেয়ে পরিশ্রমের মাঝেও ভাবার মতো কিছু দেয়। এ স্যাক রাইটলি অবজার্ভ, একজন জ্ঞানী ব্যক্তি যথার্থ হয়ে বলছেন, ইফ আই ওয়ার টু প্রে ফর এ টেস্ট হুইচ শুড স্ট্যান্ড মি ইন গুড সেন্ট আন্ডার এভরি ভ্যারাইটি অফ সারকমাস্টান্স, যদি আমি এমন কোনো রুচি বা অভ্যাসের জন্য প্রার্থনা করতাম যা সব রকম পরিস্থিতি আমাকে সাহায্য করবে, অ্যান্ড বি এ সোর্স অফ হ্যাপিনেস অ্যান্ড চেয়ারফুলনেস থ্রু লাইফ, যা সারা জীবনে আনন্দ প্রফুল্লতার উৎস হবে, ইট উড বি এ টেস্ট ফর রিডিং, তবে সেটি অবশ্যই পড়ার প্রতি আগ্রহ বা অভ্যাস হতো। এরপর আমরা এখন প্রশ্ন দেখব, টিক দি রাইট অ্যান্সার। টু রিড ইজ এ বা অ্যান অ্যামুজমেন্ট, অর্থাৎ সি নম্বর উত্তর। আমরা যদি বলি রিডিং অ্যামুজমেন্ট, আনন্দ বলা হয়েছে, পড়া হলো একটি আনন্দ। তারপরে দি ডাইরেক্ট স্পিচ ইন দি প্যাসেজ ইজ অফ, কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াইস। উক্তিটি একজন জ্ঞানী মানুষের। রিডিং রিকোয়ার্স নো বডিলি এক্সারশন, অর্থাৎ পড়ার জন্য কোনো শারীরিক পরিশ্রম দরকার হয় না। এ স্যাক ওয়ান্টস টু প্রে ফর হার টেস্ট ফর রিডিং, তাহলে উত্তর হবে টেস্ট ফর রিডিং। Each of the following statement is either true or false. A hard-working man may forget the evils of the present moment by reading an entertaining book. এটা true. Line reference, he may forget the evils of the present moment. একজন পরিশ্রমী মানুষ এই বই পড়ে বর্তমান দুঃখ কষ্ট ভুলতে পারে। Reading an entertaining book hardly demands any physical exertion. এটা true. লাইন যদি বলি, it requires no bodily exertion, অর্থাৎ বই পড়তে প্রায় কোনো শারীরিক পরিশ্রম লাগে না। রিডিং ট্রান্সপোর্টস এ হার্ড ওয়ার্কিং ম্যান টু এ ডাল সিন, সেটা ফলস, কারণ বই পড়া মানুষকে সুন্দর আকর্ষণীয় জগতে নিয়ে যায়। অ্যাগেন, রিডিং অ্যাকম্পানিজ এ হার্ড ওয়ার্কিং ম্যান টু হিজ ডেজ ওয়ার্ক, এটা ট্রু। ইট অ্যাকম্পানিজ হিম টু হিজ ডেজ ওয়ার্ক, বই পড়া তার দৈনন্দিন কাজেও তার সঙ্গী। অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ইজ দি সোর্স অফ জয় অ্যান্ড হ্যাপিনেস টু দি স্যাক? এ টেস্ট ফর রিডিং হিজ সোর্স অফ জয় অ্যান্ড হ্যাপিনেস টু দি স্যাক, এটা আসলে কোথায় আছে? বি এ সোর্স অফ হ্যাপিনেস অ্যান্ড চেয়ারফুলনেস থ্রু
লাইফ ইট উড বি টেস্ট ফর রিডিং। এই লাইন থেকে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দি সোর্স অফ জয় হ্যাপিনেস টু দি স্যাক, এটা তো কেবল বললাম। এরপরের প্রশ্ন কোশ্চেন সলভ, অর্থাৎ এটা কি, হোয়াট ইজ দি সোর্স অফ জয়, আমার এটা তো চলে গেল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখব। কোশ্চেন 4, ডু অ্যাজ ডিরেক্টেড, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, এরকম আছে উত্তর। আমরা যদি উত্তরগুলো এক এক করে দেখি, উত্তর হবে গিয়ে হলো তোমার উইল, বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লেফট, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, আগামীকাল এই সময়ের মধ্যে তারা চলে যাবে। আই হ্যাড রিটেন এ লেটার চেঞ্জ দি ভয়েস, এ লেটার হ্যাড বিন রিটেন বাই হিম, ভয়েস চেঞ্জ সহজেই দিয়েছে, আমার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল। রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস, জয়েন দি সেন্টেন্স ইউজিং অ্যান ইনফিনিটি, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। এরপরের প্রশ্ন, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজাল ভার্ব, হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন, তাহলে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা আমরা বলবো টার্ন ডাউন। এরপরে পরের প্রশ্ন, আইদার ফাদার সেড টু স্বামী ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, ফাদার টোল স্বামী এংরিলি টু ড্রেস আপ অ্যান্ড গো। He is the best student in the class, rewrite using the comparative degree of best, he is better than any other student in the class, এভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি। কোশ্চেন 5, given below are the meaning of two words which we find the passage in কোশ্চেন নম্বর 3, ট্রুথফুল, ট্রুথফুল, আসলে এই ট্রুথফুলটা আমরা প্যাসেজ 3-র অর্থ হচ্ছে ফ্রাঙ্ক। হ্যাঁ, ট্রুথফুল আর ফ্র্যাঙ্ক যদি বলি, ট্রুথফুল সত্যবাদী, খোলাখুলি, হার্ড, তারপরে বোরিং ওয়ার্ক, এটা যদি আমরা দেখি এখানে এটা হচ্ছে ড্রাগ, ড্রুট গেরি, অর্থাৎ একঘেয়ে বা কষ্টকর কাজ। এরপরে আমরা চলে যাব সরাসরি রাইটিং মডেল, দি বিউটি অফ আর্লি প্যারাগ্রাফ মডেল, যেটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, তোমার ওয়ার্ড 90 ওয়ার্ড, আর্লি মর্নিং ইজ দি মোস্ট বিউটিফুল টাইম অফ দি ডে, এটা একটা তোমার হিঞ্জ দেওয়া থাকবে, সেই হিঞ্জ ব্যবহার করা হয়েছে এখানে। আর্লি মর্নিং ইজ দি মোস্ট বিউটিফুল টাইম অফ দি ডে, ভোর সময়টাই দিনের সবচেয়ে সুন্দর সময়। দি এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম স্মোক অ্যান্ড ডাস্ট, বাতাস থেকে পরিষ্কার, ধোঁয়াও ধুলোমুক্ত। তারপরে দি স্কাই লুকস ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, আকাশ পরিষ্কার উজ্জ্বল দেখায়। বার্ডস সিং সুইট অ্যান্ড ফিল ইন দি সারাউন্ডিং উইথ জয়, পাখিরা মিষ্টি সুরে গান গায় এবং চারপাশ আনন্দে ভরে ওঠে। ট্রিজ অ্যান্ড প্লান্টস লুক গ্রিন অ্যান্ড ফ্রেশ উইথ ডিউ ড্রপ অন দেয়ার লিভস, গাছপালা শিশির বিন্দুতে স্নিগ্ধ সতেজ দেখায়। পিপল ফিল এনার্জেটিক অ্যান্ড চেয়ারফুল ইন দি কাম অ্যাটমসফিয়ার অফ আর্লি মর্নিং, শান্ত পরিবেশে মানুষ সতেজ আনন্দিত অনুভব করে। এ মর্নিং ওয়াক অ্যাট দিস টাইম কিপস বোথ বডি অ্যান্ড মাইন্ড হেলদি, এই সময় প্রাতঃভ্রমণ শরীর ও মন দুটোই সুস্থ রাখে। তারপর ট্রুলি আর্লি মর্নিং ইজ ব্লেসিং অফ নেচার, সত্যি ভোর প্রকৃতির এক আশীর্বাদ। এই ছিল টোটাল প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা প্রশ্নর ক্লিয়ার কনসেপ্ট তোমাদের চলে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাই।